8ই মার্চ 2014। পৃথিবীর ইতিহাসে এমন কিছু রাত আছে যেগুলো শুধু একটি রাত নয়, একটি রহস্যে পরিণত হয়েছে। সেদিনও ছিল ঠিক তেমনই একটি রাত। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সবকিছু চলছিল স্বাভাবিক নিয়মে। অসংখ্য যাত্রী, অসংখ্য বিমান, ব্যস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, কোথাও কোনো ছিল না অসুবিধার চিহ্ন। বাট কেউই জানতো মিনিটের মধ্যেই এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা পরবর্তী কয়েক দশক ধরে বিশ্বের সেরা তদন্তকারী, বিজ্ঞানী এবং বিমান বিশেষজ্ঞদেরও হতবাক করে দিতে পারে। রাত তখন 12:41। মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MS-370 চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে আকাশে টেক অফ করে। বিমানের ভিতরে ছিলেন 239 জন জলজান্ত মানুষ, 239টি আলাদা জীবন, 239টি আলাদা স্বপ্ন, 239টি পরিবার যারা অপেক্ষা করেছিল তাদের প্রিয় মানুষটির বাড়ি পৌঁছে যাওয়ার খবর। আবহাওয়া ছিল একদম পরিষ্কার, বিমানের কোনো প্রযুক্তিগত সমস্যা রিপোর্ট করা হয়নি। পাইলট ছিলেন অত্যন্ত অভিজ্ঞ, সব কিছু ছিল একেবারেই স্বাভাবিক। আর ঠিক এখানেই শুরু হয় অস্বাভাবিকতার গল্প। কারণ মাত্র কয়েক মিনিট পর আধুনিক প্রযুক্তির যুগে পৃথিবীর সবচেয়ে নজরদারির মধ্যে থাকা একটি যাত্রীবাহী বিমান যেন হঠাৎ করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়। না কোনো বিপদ সংকেত, না কোনো সাহায্যের আবেদন, না কোনো ধ্বংসের প্রমাণ, শুধু নীরবতা। একটি বিশাল বোয়িং 77 239 জন মানুষ সহ যেন আকাশের অন্ধকারে গায়েব হয়ে গেছে। প্রশ্ন হলো, একটি আধুনিক যাত্রীবাহী বিমান কি সত্যি কোনো চিহ্ন না রেখে হারিয়ে যেতে পারে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে তাকে পৃথিবীর চোখের আড়ালে সরিয়ে দেওয়া হয়েছে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে অনুসরণ করব MS-370 এর সঙ্গে সে যাত্রাপথ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য মিস্ট্রি অফ ফ্লাইট MS-370 বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড়। MS-370 রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ঠিক আগে কি ঘটেছিল? কারণ এই রহস্যের উত্তর লুকিয়ে আছে ঠিক সেই কয়েক মিনিটের মধ্যেই। রাত তখন 1:19। ফ্লাইট MS-370 মালয়েশিয়ার আকাশ সীমা ছেড়ে ধীরে ধীরে ভিয়েতনামের দিকে এগিয়ে যাচ্ছিল। সামনে ছিল IGARI নামের একটি ওয়েব পয়েন্ট, যেখানে দিয়ে অতিক্রম করার পর বিমানটি ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলের অধীনে চলে যাওয়ার কথা ছিল। সবকিছু তখনও ছিল স্বাভাবিক। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটকে নির্দেশ দেওয়া হলো ভিয়েতনামের হো চি মিন সিটি কন্ট্রোলের সাথে যোগাযোগ করতে। কয়েক সেকেন্ড পর ককপিট থেকে ভেসে এলো শেষ রেডিও বার্তা, গুড নাইট মালয়েশিয়ান 370। এটাই ছিল MS-370 এর শেষ পরিচিত যোগাযোগ। এরপর নেমে আসে এক অদ্ভুত নীরবতা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ট্রান্সপন্ডার কাজ করা বন্ধ করে দেয়। এক মুহূর্ত আগেও যে বিমানটিকে রাডার দেখা যাচ্ছিল, পরের মুহূর্তে সেটি অদৃশ্য হয়ে যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তদন্তে পরে জানা যায় ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার আগেই বিমানটি এডিসিতে গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো বন্ধ করে দিয়েছিল। আর এটাই তদন্তকারীদের মনে প্রথম সন্দেহের জন্ম দেয়, কারণ সাধারণ যান্ত্রিক ত্রুটিতে এমন ঘটনা ঘটার সম্ভাবনা অত্যন্তই কম। মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটিকে পৃথিবীর নজরদারি ব্যবস্থার বাইরে নিয়ে যেতে চাইছিল। আর তারপর ঘটে আরো অবিশ্বাস্য একটি ঘটনা। বিমানটি তার নির্ধারিত গন্তব্য বেইজিং এর দিকে না গিয়ে হঠাৎ করেই দিক পরিবর্তন করে। মানে হলো একটি বিশাল বাঁক নিয়ে আবার মালয়েশিয়ার দিকেই ফিরে আসতে শুরু করে। তখন প্রশ্ন উঠলো, কেন? একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান যার সামনে ছিল সম্পূর্ণ নির্ধারিত রুট হঠাৎ করে মাঝ আকাশে নিজের পথ পরিবর্তন করলো কেন? আর সেই সিদ্ধান্ত নিয়েছিল কে? পাইলট, কোনো অনুপ্রবেশকারী, নাকি এমন কিছু ঘটেছিল যার কথা আজও কেউ জানে না? সেই মুহূর্ত থেকে MS-370 এর শুধু একটি ফ্লাইট ছিল না, এটি পরিণত হয়েছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় নিখোঁজ ঘটনার একটিতে। তবে এখানে একটি প্রশ্ন আসে, ট্রান্সপন্ডার বন্ধ হয়ে গেলেই কি একটি বিমান পুরোপুরি অদৃশ্য হয়ে যায়? আসলে না, কারণ ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যাওয়ার পরেও মালয়েশিয়ার মিলিটারি রাডারের একটি অজানা বিমানের সিগন্যাল ধরা পড়েছিল। পরবর্তীকালে তদন্তে জানা যায় সেই বিমানটি ছিল MS-370। রাডারের তথ্য অনুযায়ী বিমানটি মালয় উপদ্বীপের উপর দিয়ে উড়ে মালাক্কা প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সেই সময় কেউই বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কারণ তখনও কেউ বুঝতে পারেনি যে এটি বিশ্বের সবচেয়ে বড় বিমান রহস্যগুলোর মধ্যে একটিতে পরিণত হতে যাচ্ছে।
একদিকে এটিসির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ পর বিমানের এসিএআরএস সিস্টেমও বন্ধ হয়ে যায়। এই সিস্টেমের কাজ হলো বিমানের বিভিন্ন প্রযুক্তিগত তথ্য গ্রাউন্ড স্টেশনে পাঠানো। তদন্তকারীদের মতে এটি ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছিল, কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। বিমানে আরেকটি সিস্টেম স্যাটেলাইট ডেটা ইউনিট বা এসডিইউ বন্ধ করা হয়নি। আর এই এসডিইউ প্রতি ঘন্টায় একবার করে স্যাটেলাইটে একটি অটোমেটিক সিগন্যাল পাঠাচ্ছিল। পরে সেই সিগন্যালকে বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পারেন রাডার থেকে অদৃশ্য হওয়ার পরও MS-370 আরো প্রায় 6 ঘন্টায় আকাশে উড়েছিল। আর এই তথ্যই পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়, কারণ এখন প্রশ্ন ছিল শুধু বিমানটি কোথায় হারিয়েছে তা নয়, বরং এই দীর্ঘ সময় ধরে সেটি কোথায় উড়েছিল। এরপর শুরু হয় বিমানটিকে খুঁজে বের করার অভিযান। কিন্তু এই অভিযান মোটেও সহজ ছিল না, কারণ তখনও পর্যন্ত কেউই নিশ্চিতভাবে জানতো না MS-370 ঠিক কোথায় গেছে। শুধু কয়েকটি স্যাটেলাইট সিগন্যালের ভিডিওতে ধারণা করা হচ্ছিল বিমানটি হয়তো ভারত মহাসাগরের দক্ষিণ দিকে চলে গিয়েছিল। এরপর বিশ্বের বিভিন্ন দেশ একসাথে অনুসন্ধান অভিযান শুরু করে। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীন সহ মোট 26টিরও বেশি দেশ এই অনুসন্ধানে অংশ নেয়। সমুদ্রের বিশাল এলাকা জুড়ে জাহাজ, বিমান এবং অত্যাধুনিক আন্ডার ওয়াটার ভেহিকেল ব্যবহার করে তল্লাশি চালানো হয়। বছরের পর বছর ধরে চলা এই অনুসন্ধানের খরচ প্রায় মোট $160 মিলিয়ন বেশি, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমান অনুসন্ধান অভিযানের মধ্যে একটি। কিন্তু এত বিশাল প্রচেষ্টার পরও তদন্তকারীরা মূল বিমানটির কোনো সন্ধান পাননি। শুধুমাত্র কয়েকটি ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়, যেগুলো পরবর্তীতে MS-370 এর অংশ বলে শনাক্ত করা হয়। এসব ধ্বংসাবশেষ ভারত মহাসাগরের বিভিন্ন উপকূলে ভেসে এসেছিল, কিন্তু মূল বিমানটি কোথায় রয়েছে সেই প্রশ্নের উত্তর তখনও অজানা ছিল। আর এখান থেকেই রহস্য আরো গভীর হতে শুরু করে, কারণ সাধারণত কোনো বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স, ফিউজেলাস বা বড় বড় ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়, কিন্তু MS-370 এর ক্ষেত্রে যেন পুরো বিমানটি পৃথিবীর চোখে আড়ালে চলে গিয়েছিল। তবে অনুসন্ধান এখানে থেমে যায়নি। পরবর্তীতে ওশেন ইনফিনিটি নামে একটি বিষয়িত কোম্পানি নতুন করে অনুসন্ধানের দায়িত্ব নেয়। তাদের কাছে ছিল আগের চেয়ে আরো উন্নত প্রযুক্তি এবং সমুদ্রের তলদেশে অনুসন্ধানের অত্যাধুনিক ব্যবস্থা। কিন্তু তাদের সামনেও ছিল একটি প্রশ্ন, MS-370 আসলে। এদিকে অনুসন্ধানের পাশাপাশি গবেষকরাও চেষ্টা চালাচ্ছিল MS-370 এর সম্ভাব্য গতিপথ বের করার। এমনই একজন ছিলেন অভিশিয়ান ইঞ্জিনিয়ার রিচার্ড গডফ্রে। তিনি WSER বা উইক সিগন্যাল প্রোগ্রামেশন রিপোর্টার নামে একটি প্রযুক্তি ব্যবহার করে বিমানের গন্তব্য বা সম্ভাব্য রুট বিশ্লেষণ করার চেষ্টা করেন। এই সিস্টেম মূলত পৃথিবীর বিভিন্ন প্রান্তের রেডিও সিগন্যাল তথ্য সংগ্রহ করে থাকে। গডফ্রের মতে সেই তথ্য বিশ্লেষণ করে MS-370 এর গতিপথ সম্পর্কে নতুন কিছু ধারণা পাওয়া যেতে পারে। তার বিশ্লেষণ অনুযায়ী বিমানটি দীর্ঘ সময় ধরে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়েছিল এবং সম্ভবত আগের ধারণার চেয়ে ভিন্ন একটি এলাকায় গিয়ে শেষ হয়েছিল। যদিও এই তথ্য নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে, তবুও এটি অনুসন্ধানের নতুন সম্ভাবনা তৈরি করে। আর সেই কারণেই ওশেন ইনফিনিটি পরিবর্তিত আরো উন্নত প্রযুক্তি নিয়ে নতুন করে অনুসন্ধান শুরু করার আগ্রহ দেখায়, কারণ এত বছর পরেও MS-370 এর রহস্যের কোনো চূড়ান্ত সমাধান পাওয়া যায়নি। আর যতদিন সেই সমাধান পাওয়া না যাচ্ছে, ততদিন নতুন নতুন সামনে আসতেই থাকবে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আসলে MS-370 এর সঙ্গে আসলে কি ঘটেছিল? বিমানটি কি ইচ্ছাকৃতভাবে পথ পরিবর্তন করেছিল, নাকি কোনো অজানা দুর্ঘটনার শিকার হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তকারীরা কয়েকটি সম্ভাব্য তত্ত্বের কথা সামনে এনেছেন। সেগুলির মধ্যে প্রথম হলো, সবচেয়ে আলোচিত তথ্যটি হলো পাইলটকে ঘিরে। MS-370 এর ক্যাপ্টেন ছিলেন জাহারি আহমেদ শাহ, একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট। তদন্ত চলাকালীন তার বাড়ি থেকে একটি ফ্লাইট সিমুলেটরের তথ্য উদ্ধার করা হয়। সেই তথ্য বিশ্লেষণ করে কিছু তদন্তকারী দাবি করেন সেখানে এমন একটি রুটের চিহ্ন পাওয়া গিয়েছিল যা MS-370 এর সম্ভাব্য শেষ গতিপথের সঙ্গে কিছুটা মিল ছিল। এ কারণে অনেকের ধারণা ছিল হয়তো বিমানটির পথ পরিবর্তনের পিছনে ককপিটের কারো ভূমিকা ছিল। তবে সমস্যাটা হলো, এই তত্ত্বের পক্ষে শক্ত কোনো প্রমাণ কখনই পাওয়া যায়নি। তদন্তে পাইলটের ব্যক্তিগত জীবন, আর্থিক অবস্থা এবং আচরণ খতিয়ে দেখা গেলেও এমন কিছু পাওয়া যায়নি যা নিশ্চিতভাবে তাকে দোষী প্রমাণ করে। ফলে এই তত্ত্ব আজও শুধু একটি সম্ভাবনা হয়ে রয়েছে।
দ্বিতীয় তত্ত্বটি ছিল হাইজ্যাকিং বা সন্ত্রাসী হামলা। কারণ শুরু থেকেই অনেকের মনে প্রশ্ন ছিল, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিমানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে থাকে তাহলে কি বিমানটি ছিনতাই করা হয়েছিল। তদন্তে জানা যায় ফ্লাইটে থাকা দুজন যাত্রী ভুয়া পাসপোর্ট ব্যবহার করেছিলেন। প্রথম দিকে বিষয়টি ব্যাপক সন্দেহের সৃষ্টি করেছিল, কিন্তু পরবর্তী তদন্তে দেখা যায় তারা মূলত ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদের সঙ্গে কোনো সন্ত্রাসী সংগঠনের সংযোগের প্রমাণ পাওয়া যায়নি। শুধু তাই নয়, হাইজ্যাকিং এর পক্ষেও আর কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায়নি, ফলে এই তত্ত্বটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এরপর আসে তৃতীয় এবং সবচেয়ে সম্ভাব্য তত্ত্ব, আর সেটি হলো কোনো ধরনের প্রযুক্তিগত ত্রুটি অথবা কেবিন ডিপ্রেসারাইজেশন। এই তত্ত্ব অনুযায়ী বিমানের ভিতরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে, ফলে পাইলট এবং যাত্রীরা ধীরে ধীরে অসচেতন হয়ে পড়েন। এরপর বিমানটি অটো পাইলটে চলতে থাকে। একসময় জ্বালানি শেষ হওয়া পর্যন্ত উড়ে যায় এবং শেষ পর্যন্ত ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়। এই তত্ত্ব অনেক বিশেষজ্ঞদের কাছে গ্রহণযোগ্য মনে হলেও এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়। যদিও সবাই অসচেতন হয়ে পড়ে, তাহলে বিমানটি রাডার এড়িয়ে এত নিখুঁতভাবে পথ পরিবর্তন করলো কিভাবে? আর ঠিক এখানেই MS-370 এর রহস্য আবারও অন্ধকারে হারিয়ে যায়। কারণ প্রতিটি তত্ত্বে কিছু প্রশ্নের উত্তর দেয়, কিন্তু নতুন আরো কিছু প্রশ্ন তৈরি করে রেখে যায়। 2014 সালের 8ই মার্চ রাতে 239 জন মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে MS-370-তে উঠেছিলেন। কেউ বাড়ি ফিরেছিলেন, কেউ কাজের জন্য ভ্রমণ করেছিলেন, আবার কেউ হয়তো নতুন কোনো স্বপ্নের পথে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু সেই যাত্রার শেষ কোথায় হয়েছিল তা আজও কেউ জানে না। বছরের পর বছর কেটে গেছে, হাজার হাজার ঘন্টা অনুসন্ধান চালানো হয়েছে, খরচ হয়েছে শত শত বিলিয়ন ডলার, তবুও বিশ্বের সবচেয়ে রহস্যময় বিমান নিখোঁজ হওয়ার ঘটনার কোনো নিশ্চিত উত্তর আজও পাওয়া যায়নি। তো MS-370 ভারত মহাসাগরের গভীরে কোথাও লুকিয়ে আছে। হয়তো এর ধ্বংসাবশেষ একদিন রহস্যের শেষ উত্তর নিয়ে সামনে আসবে। আবার এটাও হতে পারে এই ঘটনা মানব ইতিহাসে অন্যতম বড় রহস্য হিসেবেই থেকে যাবে। তবে একটি বিষয় নিশ্চিত, যতদিন না বিমানটির সঠিক অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছে, ততদিন MS-370-কে ঘিরে প্রশ্নগুলো বেঁচে থাকবে। আর সেই 239 জন যাত্রী মানুষের পরিবারও অপেক্ষা করে যাবে সেই একটি উত্তরের জন্য। বর্তমান সবচেয়ে অনুসন্ধানের প্রচেষ্টা পুরোপুরি থেমে যায়নি। নতুন প্রযুক্তি, নতুন তথ্য এবং নতুন আশা নিয়ে বিভিন্ন সংস্থা এই রহস্য সমাধান খুঁজে চলেছে। হয়তো ভবিষ্যতে কোনো একদিন আমরা জানতে পারবো এই রাতে আসলে কি ঘটেছিল। কিন্তু আজ এত বছর পরও একটি প্রশ্ন উত্তর অজানা রয়ে গেছে, MS-370 আসলে কোথায়? আর আপনার কি মনে হয়, আপনার মতে MS-370 এর সঙ্গে ঠিক কি ঘটেছিল? পাইলটের কোনো ভূমিকা ছিল কিনা, নাকি এটি ছিল কোনো অজানা দুর্ঘটনা, অথবা এমন কোনো ঘটনা যা সত্য এখনো পৃথিবীর কাছে অজানা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।